দশকের পর দশকেও হচ্ছে না নিষ্পত্তি। মামলা জটে ময়মনসিংহ বিভাগের 4 জেলার আদালতেই চরম ভোগান্তি। নিঃস্ব অনেক বিচার প্রার্থী। সরকার পতনের পর গতি বাড়ার দাবি কৌঁসুলিদের। চামড়ার বাজারে হাহাকার। সরকার নির্ধারিত দামের ধারে কাছেও হচ্ছে না বিক্রি। চরম অসন্তোষ ব্যবসায়ীদের। ট্যানারি মালিকদের বিরুদ্ধে কারসাজির অভিযোগ। সিলেটে চাহিদা অনুযায়ী মিলছে না ট্রেনের টিকিট। আসন না পেয়ে দাঁড়িয়ে যাচ্ছেন অনেক যাত্রী। বগির সংখ্যা বাড়ানোর দাবি। সংকট সমাধানে চেষ্টায় কর্তৃপক্ষ। এবং ঈদের ছুটিতে চাঙা মৌলভীবাজারের পর্যটন খাত। 10 দিনে ভ্রমণ করেছেন 1 লাখের বেশি পর্যটক। যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে পর্যাপ্ত উদ্যোগ না থাকায় আক্ষেপ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ। সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলী। ময়মনসিংহ বিভাগের 4 জেলার আদালতগুলোতে তৈরি হয়েছে মামলা জট। মামলার দীর্ঘসূত্রিতায় চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা। মামলা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন অনেকে। এ অবস্থায় দ্রুত মামলা নিষ্পত্তির দাবি ভুক্তভোগীদের। তবে সরকারি আইনজীবীরা বলছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর আদালতে মামলা নিষ্পত্তির গতি বেড়েছে। জট কমাতে চলছে সম্মিলিত চেষ্টা। উবায়দুল হকের প্রতিবেদন। জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি চেয়ে বিচার পাওয়ার আশায় প্রায় ৩৪ বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছেন ময়মনসিংহের ত্রিশালের মুখ্যপুর এলাকার আব্দুল মান্নান। দীর্ঘ সময় মামলা চালাতে গিয়ে এখন তিনি অনেকটাই নিঃস্ব। এই মামলা 3 জন আইনজীবী মারাই গেছে। এখন বর্তমানে আমিও মারার পথে। সর্বদিক দিয়ে আমি সর্বহারা হয়ে গেছি এই মামলার পিছনে পয়সা খরচ করতে করতে। ময়মনসিংহের আদালতে এমন মান্নানদের সংখ্যা হাজার হাজার। বিচার পেতে বছরের পর বছর ঘুরেও অনেকেই পাচ্ছেন না ন্যায় বিচার। জেলা ও দায়রা জজ আদালতের তথ্য বলছে, বর্তমানে ময়মনসিংহ জেলা ও দায়রা জজের 20টি আদালতে ঝুলে আছে ৬৯,৭২৮টি দেওয়ানি ও ফৌজদারি মামলা। এছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলার সংখ্যা আরও ২৮,০২৬টি। ১৩ বছর আবার গেলে কি পরিমাণ গাড়ি ভাড়া গেছে, কি পরিমাণ উকিল নিছে। আসি ওকালতনামা দেই, টাকা দেই, আবার ফেরত যাই। প্রাইম এফিসি আছে কিনা, সেই মামলার সত্যতা আছে কিনা সেটা জেনে বুঝে যদি মামলাটা করে তাহলে অনেক মামলা কমবে। একই চিত্র বিভাগের অন্য 3 জেলা জামালপুর, শেরপুর ও নেত্রকোনায়ও। জামালপুরে জজ ও ম্যাজিস্ট্রেটের 27টি আদালতে মামলা আটকে আছে 25,000-এর বেশি। শেরপুরের আদালতে দায়ের করা মামলা নিষ্পত্তির ধীর গতিতে বাড়ছে মামলা জট। চলতি বছরের মে মাস পর্যন্ত বিচারাধীন মামলা 13,766টি। নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতে বিচারক সংকট না থাকলেও 31,617টি দেওয়ানি ও ফৌজদারি মামলা জমে আছে আদালতে। আমার মামলাটা 2010 সালের মামলার এখন পর্যন্ত কোনো সুরাহা পাই নাই। তবে সরকারি আইনজীবীরা বলছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর আদালতে মামলা নিষ্পত্তির গতি বেড়েছে। বর্তমান জেলা ও দায়রা জজ মহোদয় উনি দ্রুত মামলা নিষ্পত্তি করতেছেন, দ্রুত জামিন শুনানি নিষ্পত্তি করতেছেন, কোনো আদেশ পেন্ডিং রাখতেছেন না। নিম্ন আদালতকে গতিশীল করার জন্য উচ্চ আদালতকেও স্পিডি হইতে হবে। গভর্নমেন্টের যদি সঠিকভাবে আমাদেরকে কাগজপত্র সরবরাহ করে, সঠিক তথ্যগুলি সঠিক সময় যদি আমাদের সরবরাহ করে, তাহলে আমরা মামলাগুলি, বিশেষ করে সিভিল মামলাগুলি আমরা দ্রুত এগিয়ে নিতে পারব। আইনজীবীদের তথ্য মতে ময়মনসিংহ বিভাগের 4 জেলার আদালতে প্রতিদিন বিচার সংক্রান্ত কাজে আসেন 5,000-এর বেশি বিচার প্রার্থী। উবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে জামালপুর আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, শেরপুরে শহীদুল ইসলাম হীরা এবং নেত্রকোনায় আছেন আলপনা বেগম। শুরুতেই যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জামালপুরের আদালতের খবর যদি আমি বলি, যে জামালপুরের জেলা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল আদালতের কিন্তু 27টি আদালতে আপনার 25,000 মামলা কিন্তু এখন বিচারাধীন আছে। তো এই আদালত পাড়ায় যারা বিচার প্রত্যাশী তাদের সাথে কথা বলেছে, এটা জানাচ্ছে যে বছরের পর বছর তারা এই মামলার জন্য আদালত পাড়ায় ঘোরাঘুরি করে তাদের অর্থ এবং সময় নষ্ট করেও তারা আদালতের বিচার পাচ্ছেন না। তো আদালত সূত্র যেটি জানিয়েছে আমাকে, যে
গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে আদালতের মামলার যে জট, সেই মামলার জট কিছুটা কমেছে এবং প্রায় 3,334টি মামলা কিন্তু নিষ্পত্তি হয়েছে। তা আদালতের যিনি পিপি, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে আগের চেয়ে এখন যে মামলার যে জট, সেই মামলার জট কিন্তু আগের মতো আর নেই এবং এই মামলার যে জটের কারণ হিসেবে তিনি বলেছেন সেটা হলো যে নানান জটিলতার কারণেই কিন্তু আদালতে যে মামলা নিষ্পত্তি হচ্ছে না, সেটিকে তিনি মানে মূল কারণ হিসেবে দেখছেন। এর মধ্যে যে আদালতের যে মামলার সাক্ষী, এই সাক্ষীরা তারা সঠিক সময়ে আদালতে আসছেন না এবং তারা সাক্ষী দিচ্ছে না, এই কারণে যেমন মামলা নিষ্পত্তি হতে বিলম্বিত হচ্ছে। আর অন্যদিকে আপনার যে মামলার যে পুলিশি যে রিপোর্ট, পুলিশি রিপোর্টেও কিন্তু একটা জটিলতা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো জামালপুরের প্রায় 25,000 মামলা কিন্তু এখন বিচারাধীন আছে না এবং এই মামলাগুলি দ্রুত নিষ্পত্তি হবে, এটাই আদালত সূত্র জানিয়েছেন। তো আমি কিছু এই আদালত পাড়ায় যারা মামলার জন্য এসেছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে তারা 7-8 বছর যাবৎ মামলা নিষ্পত্তির জন্য ঘুরছেন, কেউ কেউ 4-5 বছর একটি মামলা নিষ্পত্তির জন্য তারা আদালত পাড়ায় ঘুরে ঘুরে করছেন। এতে করে তাদের কিন্তু অর্থনৈতিক যেরকম ক্ষতি হচ্ছে, তারা কিন্তু এবং এই সময় তারা নষ্ট করতেছেন। তো এই ছিল জামালপুরের আদালতের মামলার আমার কাছে বিস্তারিত। তো আমি এই জজ ও দায়রা জজ আদালতে এখানকার যে এই মামলাগুলো রয়েছে জেলা এবং দায়রা জজ আদালতে, যে ফৌজদারি এবং দেওয়ানি মামলাগুলো, তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে যে দেওয়ানি মামলা। ভূমি সংক্রান্ত জটিলতা নানান ভাবে মানুষ হচ্ছে যে দীর্ঘসূত্রিতার কারণে এই মামলা এসে ভোগান্তির শিকার হচ্ছেন বিভিন্ন মানুষ। তারা হচ্ছে যে দীর্ঘদিন ধরে যে মামলা চলমান থাকার কারণে অনেক সময় সাক্ষী থাকে না, তারপরে অর্থ নষ্ট হচ্ছে এবং বিভিন্ন গ্রাম থেকে, প্রত্যন্ত এলাকা থেকে তারা মামলার জন্য ঘুরেন এবং এই মামলার জটের কারণে তাদের দেখা যায় যে ভোগান্তির কোনো সীমা নেই। এবং দেওয়ানি মামলা যদি আমরা জানি যে এ পর্যন্ত 27,416টি দেওয়ানি মামলা রয়েছে এবং সেখান থেকে শুধুমাত্র এপ্রিল মাস পর্যন্ত 874টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং ফৌজদারি মামলা যদি বিচারাধীন ধরা হয় যে 4,201টি মামলা রয়েছে এবং নিষ্পত্তি হয়েছে 342টি মামলা। এবং এইসব মামলাগুলো দেখা গেছে যে এই যে অন্তর্বর্তী সরকার আসার পর কিছুটা মামলার গতি বেড়েছে। এখানকার যে জিপি, জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট মাহফুজুল হক, তিনি জানিয়েছেন যে নতুন জেলা ও দায়রা জজ আসায় মামলার কিছুটা গতি বেড়েছে এবং এই চাঞ্চল্যকর 4টি হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন, যে কারণে যে কিছু মামলা কমে যাচ্ছে ধীরে ধীরে। তো আমার কাছে আমি এখন নেত্রকোনা থেকে চলে যাচ্ছি শেরপুর রয়েছে শহীদুল ইসলাম হীরা। আমি সরাসরি চলে যাচ্ছি হীরার কাছে। শহীদুল ইসলাম হীরা। শেরপুরের আদালতে চলতি বছরের মে মাস পর্যন্ত শেরপুর আদালতে 13,766টি মামলা বিচারাধীন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই বিশাল সংখ্যক মামলা আসলে শেরপুরে বিচারাধীন রয়েছে। শেরপুরে আসলে মামলার দীর্ঘসূত্রিতার কারণে কিন্তু আসলে এই মামলাগুলো, এত সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে। আমি বিভিন্ন আইনজীবীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এই শেরপুরে আসলে বিচারকের এজলাস সংকটের কারণে কিন্তু আসলে শেরপুরে বিচারকদের একটি এজলাসকে কিন্তু 2জন বা 3জন শেয়ার করতে হয়। এতে কিন্তু আসলে সময়ের স্বল্পতা দেখা দেয়। সময়ের স্বল্পতা থাকার কারণে কিন্তু আসলে বিচার কার্য সঠিকভাবে সম্পন্ন করা যায় না। এই কারণে কিন্তু আসলে বিচার কার্যগুলো দীর্ঘসূত্রিতা দেখা দিয়েছে। আমি বিভিন্ন বিচার প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন বছরের পর বছর তারা কিন্তু আসলে এই আদালতের বারান্দায় এসে ঘুরে যাচ্ছেন, তারা শুধুমাত্র অর্থ ব্যয় করছেন, আইনজীবীদের খরচ বহন করছেন। এরপরেও কিন্তু তারা কখনো কেউ 10 বছর, কেউ 12 বছর যাবৎ কিন্তু আসলে এই মামলা নিয়ে কিন্তু আদালত প্রাঙ্গণে আসছেন আর যাচ্ছেন। এই মামলাগুলো কিন্তু আসলে নিষ্পত্তি হচ্ছে না। আমি আইনজীবীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এই আদালতের যে বিচারাধীন মামলাগুলো আছে সেগুলো
মামলাগুলো যখন আপনার বিভিন্ন সময়ে উচ্চ আদালতে চলে যায়, সেই উচ্চ আদালত থেকে যখন সেই মামলাগুলো নিষ্পত্তি না হয় তখন কিন্তু আসলে স্বাভাবিকভাবেই কিন্তু আসলে নিম্ন আদালত ধীরগতিতে চলে আসে। তো শেরপুরের আদালতে বিচারাধীন মামলা যে মামলাগুলো রয়েছে সেই মামলা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জামালপুর, নেত্রকোনা ও শেরপুর থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে ময়মনসিংহ আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী উবায়দুল হক। তার সঙ্গে যুক্ত হচ্ছেন আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মোহাম্মদ আজহারুল হক। সরাসরি চলে যাচ্ছি উবায়দুলের কাছে। মামলা দিন দিন বাড়ছে, বছরের পর বছর মামলা নিষ্পত্তি না হওয়ায় কিন্তু ভোগান্তিতে পড়ছেন বিচার প্রার্থীরা। আলোচনা করতে যুক্ত হচ্ছেন জেলা ও দায়রা আদালতের সরকারি কৌঁসুলি মোহাম্মদ আজহারুল হক। আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে আপনার কাছ থেকে জানতে চাই, আসলে মামলা যে হারে বাড়ছে বা মামলা হচ্ছে সেই হারে তো আসলে নিষ্পত্তি হচ্ছে না, মানুষ ভোগান্তিতে আছেন। তো এই বিষয়ে আপনারা বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনারা জানেন বিগত 17 বছরে স্বৈরাচার আমলে যেসব মামলাগুলি হয়েছে সেগুলি সঠিকভাবে মামলার যে তদারকি, মামলার যে পদক্ষেপ বা সেগুলি সঠিকভাবে যে আমাদের নিয়োজিত যে কর্মকর্তারা ছিলেন তারা ওইভাবে নেন নাই। পরিশেষে আমাদের যে এখানে আমাদের যেসব এই মামলা হয়েছে তার যে মামলা নিষ্পত্তি করার জন্য যে পরিমাণ আমাদের বিচারক দরকার, মূলত আসলে আমাদের সেই ধরনের সেই অপ্রতুল আমাদের বিচারক নাই, এটাও একটা কারণ। আর দ্বিতীয় আরেকটা কারণ হলো আমাদের যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যে মামলা হচ্ছে, মামলার প্রচুর মামলা হয়েছে, প্রায় লক্ষাধিক মামলা হয়েছে। এই মামলাগুলির জন্য একজন বিচারকের পক্ষে সেই সকল মামলাগুলি নিষ্পত্তি করা কোনো অবস্থায় সম্ভব নয়। বিগত দিনে সেই জজও ছিলেন না। বর্তমানে এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমাদের যে মাননীয় জেলা ও দায়রা জজ সাহেব আছেন, ওনার নেতৃত্বে বিভিন্ন জজ সাহেব যারা আছেন, আমাদের কর্মরত জজ সাহেব আছে, ওনারা সুন্দরভাবে মামলা নিষ্পত্তি করার জন্য পদক্ষেপ নিচ্ছে। আমরা যে সরকারি কৌশলী হিসাবে আমি ব্যক্তিগতভাবে এবং আমার যে অধীনস্থ যেসব এজিপিরা আছেন তারা সকলেই মানে চেষ্টা করতেছেন যে মামলা কীভাবে দ্রুত নিষ্পত্তি করা যায় সেই বিষয়গুলি নিয়ে আমরা বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছি এবং আশা করতেছি আমরা যে হারে পদক্ষেপ নিচ্ছি ভবিষ্যতে হয়তো বা আমরা এটা খুব সুফল পাবো এবং যে বিচার প্রার্থী যারা আছে তারা হয়তো দ্রুত মানে মামলার যে একটা সুফল সেই সুফলটা পাবে আমরা আশা করি। ময়মনসিংহে তো সব মিলিয়ে প্রায় লক্ষাধিক মামলা কিন্তু বিচারাধীন রয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি দেওয়ানি মামলা। তো এইগুলো নিষ্পত্তির ক্ষেত্রে আসলে প্রতিবন্ধকতা কোথায়? 2 লক্ষাধিক মামলা রয়েছে দেওয়ানি আদালত। দেওয়ানি আদালতের মূলত মামলাগুলি আমাদের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলাগুলি বেশি, সেই কারণে মামলাগুলি নিষ্পত্তির হারটা দেখা যাচ্ছে অনেক বেশি, মানে মামলার জটটা বেশি। তাই এখন বর্তমান সরকার আসার পরে, এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যে মামলাগুলি আছে সেইগুলি বিচার করার জন্য বিভিন্ন সহকারী জজ আদালতে মামলাগুলি প্রেরণ করতেছেন আর কি, একটা নির্দেশনা আসছে। সেই নির্দেশনা বলে মামলাগুলি দ্রুত নিষ্পত্তি হচ্ছে বা হবে বলে আমরা আশা করতেছি আর কি। এই আদালতে আসলে কোনো ধরনের সংকটের কারণে এই মামলা জট তৈরি হয়েছে কিনা, বা কি কারণে আসলে মামলা জটটা তৈরি হয়েছে আপনি মনে করেন? আসলে মানে বিগত দিনে যে আপনারা জানেন বলে বিগত 17 বছর একটা ফ্যাসিস্ট সরকার গেছে, বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা গেছে। সেই অবস্থায় যে বিচারক এবং আইনজীবী যারা ছিলেন সবাই কিন্তু মামলাগুলি নিষ্পত্তি করার জন্য বিভিন্নভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, যার জন্য মামলাগুলি নিষ্পত্তি কম হচ্ছে। কিন্তু বর্তমানে আমরা স্বাধীনভাবে আমরা মামলাগুলি পরিচালনা করতে পারতেছি এবং আমাদের যে মাননীয় বিচারক যারা আছেন, আমাদের জেলা দায়রা জজ মহোদয় সহ যে সকল যে অধীনস্থ যে সকল বিচারক মহোদয় আছেন সকলেই মানে আপ্রাণ চেষ্টা করতেছেন মামলা জটগুলি দ্রুত নিষ্পত্তি কীভাবে করে সেই বিষয়ে পদক্ষেপ। আর সংকট কি আছে মামলা জট নিরসনের ক্ষেত্রে? আপনি সংকটের কথা বলতে গেলে প্রথমে আসে আমাদের যে পরিমাণ মামলা, সেই যে পরিমাণ আমাদের বিচার প্রক্রিয়া করার জন্য, নিষ্পত্তি করার জন্য যে পরিমাণে আমাদের বিচারক দরকার, মূলত আমাদের সেটি একটু সংকট আছে।
তা আমাদের সেই বিচারক যদি আমাদের ওই মানে সেই মামলার তুলনায় যদি আমাদেরকে আরও মানে পর্যাপ্ত মানে বিচারক দেওয়া হয়, তাহলে আমরা আশা করি মামলাগুলি আরও দ্রুত নিষ্পত্তি হবে বলে আমরা আশা করি। আপনারা তো আসলে সরকারের দায়িত্বশীল জায়গায় আছেন, তো আপনারা আপনাদের দিক থেকে আসলে কি করছেন এই মামলা জট নিরসনের ক্ষেত্রে বা মামলার যে দীর্ঘসূত্রিতা এটা দূর করতে আসলে আপনাদের পক্ষ থেকে আসলে পদক্ষেপটা কি? তো এইখানে মামলাগুলি সাধারণত দুইভাবে মামলাগুলি হয়। সিভিল মামলাগুলি একটি হয় সরকার পক্ষে মামলা করেন সরকারি জমি নিয়ে, আর একটা হলো পাবলিক জনসাধারণ মামলা করেন। কিন্তু সরকারি মামলাগুলি অগ্রগতি খুবই কম। তার কারণ হইল মানে আমাদের সরকারি মামলার পরিচালনা করতে গেলে আমাদের ডিপেন্ড করতে হয় এসিল্যান্ডের উপরে, ইউনুস সাহেবের উপরে এবং আপনার সর্বোচ্চ নায়েবদের উপরে নির্ভর করতে হয়। তাদের কাছ থেকে আমাদের এসএফ আনতে হয়, এসএফটা আসতে হয় কয়েকটা টেবিল ঘুরে। এই যে জটিলতা রয়েছে সেই জটিলতা নিরসনের মাধ্যমে আসলে মামলা জট কমানো সম্ভব। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো যে মামলা জট নিয়ে যে আলোচনা, এই আলোচনার এতটুকুই ছিল আসলে আমার কাছে। ময়মনসিংহ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও অ্যাডভোকেট আজহারুল হকের সঙ্গে কথা বলছিলেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সরকার নির্ধারিত দামে চামড়া বেচা কেনা নির্দেশনা থাকলেও মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন নেই। ময়মনসিংহের শম্ভুগঞ্জ চামড়ার হাটে এবারও চামড়া নিয়ে হতাশ ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সরকার দাম নির্ধারণ করে দিলেও সেই দামের ধারে কাছেও নেই বিক্রি। সিন্ডিকেট তৈরি করে কম দামে চামড়া কিনছেন ট্যানারি মালিকরা। ন্যায্য দাম না পাওয়ায় বিক্রি না করে চামড়া ফেলে রেখেছেন অনেকেই। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। সুনামগঞ্জের ধর্মপাশা থেকে চামড়া বিক্রি করতে এসেছেন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। গ্রামে ঘুরে ঘুরে সংগ্রহ করেছেন প্রায় 800 চামড়া। প্রক্রিয়াজাত করে লাভের আশায় শম্ভুগঞ্জ হাটে তুললেও সে আশা মিলিয়ে গেছে মাটিতে। সরকার নির্ধারিত দামের তো প্রশ্নই নেই, ন্যায্য দামেও মিলছে না ক্রেতা। ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট শহরতলির শম্ভুগঞ্জে বসেছে ঈদের পর প্রথম হাট। ন্যায্য দাম না পাওয়ায় বাজার জুড়ে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ চরমে। ব্যবসায়ীদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের ধারে কাছেও নেই বিক্রি। ফলে একদিকে লোকসান, অন্যদিকে বিক্রি না হওয়া চামড়া। দুই দিক থেকেই চাপে পড়েছেন আড়তদার ও খুচরা ব্যবসায়ীরা। 1000 মাল কিনছি, 800, 700, 600। এখন এই চামড়াটা আমরা কই বেচাম, কেডা নিব? সরকারের যদি না নেয় আমরা কার কাছে বেচাম? এখন লাভ করাম দূরে কথা, আমরা পুঁজি অর্ধেক তাই না। আমরা যেইটার যেমন দাম ওইভাবেই আমাদের চাহিদা মতো নিচ্ছি আর কি। 100 টাকার দাম 100 টাকায় কিনি, 500 টাকার চামড়া 500 টাকায় কিনি। হাট ইজারাদারের আশা, এবার ঈদ উপলক্ষে 8টি হাটে বিক্রি হবে অর্ধলক্ষাধিক চামড়া। তবে গেলবারের তুলনায় তা অনেকটাই কম বলে জানান তিনি। প্রায় 50,000-এর উপরে চামড়া এখানে বেচাকিনি হবে এবং তা থেকে খাজনা আদায় হবে প্রায় 4 থেকে 5 কোটি টাকার মতো চামড়া বেচাকিনি হবে। এবছর শম্ভুগঞ্জ হাটের ইজারা দিয়ে প্রায় 2.25 কোটি টাকা রাজস্ব আয় করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এদিকে সিলেটের চামড়ার বাণিজ্যের খবর জানাতে এই মুহূর্তে দক্ষিণ সুরমা এলাকায় আছেন ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের প্রাচীনতম চামড়ার আড়ত ভাট্টকলার চামড়া আড়তে। এই চামড়ার আড়ত থেকেই প্রতি বছর শত শত চামড়া দেশের যে ঢাকা ট্যানারিগুলোতে গিয়ে থাকে, কিন্তু এবার এখন পর্যন্ত একটি চামড়াও ঢাকায় যায়নি। এর কারণ হচ্ছে কি, চামড়া এখন পর্যন্ত ঢাকার যারা ট্যানারি মালিকরা আছে তারা কেনেননি। দুটি কারণে চামড়ার এবার যারা বিক্রেতা আছে বা এখানে যারা আড়তদাররা আছে বা চামড়া প্রসেস করে থাকে লবণ দিয়ে, তারা বিক্রি করছে না। এটা কারণ হচ্ছে কি, সরকার যেই দাম নির্ধারণ করে দিয়েছে 50 টাকা, সেই দাম নির্ধারণের মধ্যে কিন্তু উল্লেখ নেই সে লবণযুক্ত চামড়া হবে না লবণ ছাড়া চামড়া হবে। এবং লবণযুক্ত যদি চামড়া হয়ে থাকে তাহলে এইটার দামটা প্রায় 50 টাকার মতনই পড়ে থাকে। কিন্তু ট্যানারি মালিকরা এই চামড়া 30 টাকা 25 টাকা ফুট চাচ্ছেন, সে কারণে তারা এখন পর্যন্ত কোনো চামড়া বিক্রি হয়নি। সিলেট থেকে প্রায় সিলেট জেলায় লক্ষাধিক চামড়া এবার মজুত করা হয়েছে বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন ব্যক্তি পর্যায়ে বা বিভিন্ন আড়তের পর্যায় থেকে। এবং এখানে যে কটি দোকান বন্ধ দেখা যাচ্ছে, প্রত্যেকটি দোকানে এইভাবে লবণ দিয়ে চামড়া প্রসেস করা হচ্ছে বা লবণ দিয়ে রাখা হয়েছে।
অন্যটা আরেকটি অভিযোগ রয়েছে, ট্যানারি মালিক যারা আছে তারা কিন্তু এখানকার যারা আড়তদার আছে তাদের কিন্তু কোটি কোটি টাকা তারা প্রতি বছর বকেয়া রেখে থাকে। গত বছরেরই প্রায় 2 কোটি টাকা তারা বকেয়া রেখে দিয়েছে। তারা চামড়া নিয়েছেন ঠিকই, কিন্তু তারা তাদের যে প্রাপ্য বা তাদের যেই চামড়ার দাম সেই মূল্য তারা পরিশোধ করেনি, এবং প্রতি বছর প্রায় 2 কোটি 3 কোটি টাকা তারা বকেয়া রেখে দেন। এবং ট্যানারি মালিকরা এই বকেয়া রাখার কারণে এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে বা মধ্য ব্যবসায়ী আছে তারা কিন্তু বেশ বিপদে পড়ে থাকে, কারণ সিলেট থেকে তারা কোনো ধরনের এই চামড়া খাতে তারা কোনো ব্যাংক লোন পান না। এবং নিজের অর্থ লগ্নি করে এই চামড়া কিনে থাকেন, এবং চামড়া কেনার পরে সেগুলো লবণ দিয়ে থাকেন এবং লবণ দিয়ে সেগুলো বিক্রির আশা করে থাকেন। কিন্তু ট্যানারি মালিকরা সেই যেই দামে তারা কিনে থাকেন পরবর্তীতে সেই টাকা তারাও পরিশোধ করে নেয়। এই অভিযোগটা তারা প্রত্যেককে এখানকার যারা আছে ব্যবসায়ী সমিতি আছে তারা এই অভিযোগটা করেছে। মোটামুটি এই ছিল সিলেটের যে কোরবানির যে চামড়া এখানে কালেকশন হয়েছে, আর তা এখনো অবিকৃত অবস্থায় রয়ে গেছে, তার সবশেষ খবর। সিলেটের চামড়া বাণিজ্যের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। বিভাগীয় সময় আরও থাকছে, ঘরে ঘরে ঋতু বদলের জর্জরি, বেড়েছে ডায়রিয়া নিউমোনিয়ার প্রকোপ। জামালপুর সদর হাসপাতালে শয্যার কয়েক গুণ বেশি রোগী ভর্তি, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। সিলেটে চাহিদা অনুযায়ী মিলছে না ট্রেনের টিকিট, বগি বরাদ্দ কম থাকায় আসন মিলছে না যাত্রীদের। নতুন প্রতিটি লোকোমোটিভ 22টি পর্যন্ত বগি টানতে পারলেও যুক্ত করা হয় মাত্র 13টি বগি। সংকট সমাধানে শিগগিরই সিলেটের ট্রেনে বগির সংখ্যা বাড়ানোর দাবি এলাকাবাসীর। কর্তৃপক্ষ বলছে এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। দিগেন সিংহের ছবিতে অপু বণিকের রিপোর্ট। টিকিট কাউন্টারে যাত্রীর ভিড়, ট্রেন ছাড়ার আগে বেশিরভাগকেই ফিরতে হচ্ছে সিট ছাড়া টিকিট নিয়ে, যাকে বলে স্ট্যান্ডিং টিকিট। সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে দৈনিক 6টি আন্তনগর ও 1টি মেইল ট্রেন যাতায়াত করে। তবে চাহিদার তুলনায় কম বগি বরাদ্দ থাকায় আসন মিলছে না যাত্রীদের। যারা টিকিট পান না তাদের অনেকেই ট্রেন ছাড়ার 1 ঘন্টা আগে স্ট্যান্ডিং টিকিট কেটে দাঁড়িয়ে যাত্রা করেন। এলাকাবাসী বলছেন বগির পরিমাণ আরও বাড়ানো গেলে যাত্রীদের সুবিধা হতো। পর্যাপ্ত বগি না থাকার কারণে যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েন। 380 টাকা করে টিকিট কাটছি, আমরা জার্নি করতে 11 দিন আগে অনলাইন টিকিট ছাড়া হয়, আমরা সাথে সাথে ঢোকার পরে কিন্তু সব বুকিং হয়ে যায়, আমরা পাই না। প্রত্যেকটা কম্পার্টমেন্ট থেকে শুরু করে সবকিছু একেবারে নিম্ন স্থানে অবস্থান করছে। তো আমরা অনুরোধ করব যে আমাদের অভিভাবক হয়ে দাঁড়ান আপনারা, এবং সরকার জরুরি ভিত্তিতে এই কাজগুলা করে মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনেন। কর্তৃপক্ষ বলছে প্রায় প্রতিটি ট্রেনে বর্তমানে গড়ে 13টি বগি রয়েছে, অথচ নতুন প্রতিটি লোকোমোটিভ 22টি পর্যন্ত বগি টেনে নিতে পারে। সিলেট রুটে আরও বগি বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। নতুন যে বগিগুলো আসতেছে, কোরিয়ান বগি আসতেছে, মোটামুটি 15টা আনলোড হয়ে গেছে, আরও আসতেছে 25টা বগি। তো ওখান থেকে আসলে আমাদের চেষ্টা আছে যে আমাদের সিলেট সেকশনে বিশেষ করে প্রতিটা ট্রেনে আরও 3 থেকে 4টা করে বগি বাড়ানো। রেলপথ কর্তৃপক্ষের তথ্যমতে সিলেটের প্রতিটি ট্রেনের প্রতিটি ট্রিপ থেকে আয় হয় 5 থেকে 6 লাখ টাকা। এর বিপরীতে ব্যয় হয় অন্তত 7 থেকে 8 লাখ টাকা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে মৌলভীবাজারের সব পর্যটন কেন্দ্র ছিল উৎসব মুখর। তীব্র গরম থাকলেও পর্যটকদের আনন্দে ঘাটতি হয়নি। তবে ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ রয়েছে দর্শনার্থীদের। এছাড়া পর্যটন শিল্প ও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নয়নে কোনো পদক্ষেপ না থাকায় আক্ষেপ রয়েছে ব্যবসায়ীদেরও। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। শাহ হলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবি নিয়ে রিপোর্ট। ঈদের দীর্ঘ ছুটিতে মৌলভীবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। পাহাড়, টিলা, চা বাগান, বিভিন্ন ঝর্ণা, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ জেলার প্রতিটি পর্যটন স্পটে ছিল দর্শনার্থীদের আনাগোনা। পুরো ছুটির সময় জেলার সব হোটেল, মোটেল, রিসোর্ট ছিল পূর্ণ। তীব্র গরম থাকলেও পর্যটকদের আনন্দে ছিল না ঘাটতি। সবুজ প্রকৃতির মাঝে সব কষ্ট দূর হয়ে গেছে তাদের। টি গার্ডেন আর বানর দেখছি আমরা, অনেক ডিফারেন্ট এক্সপেরিয়েন্স আর গ্রেট এক্সপেরিয়েন্স আমেরিকা থেকে। শ্রীমঙ্গলের সবুজায়ন এবং উঁচু নিচা টিলা সবকিছু আমাদেরকে মুগ্ধ করেছে।
পর্যটন ব্যবসায়ীরা বলছেন অন্য বছরের তুলনায় এবছর পর্যটকের উপস্থিতি বেশি ছিল, তবে পর্যটন শিল্প ও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নয়নে কোনো পদক্ষেপ না থাকায় আক্ষেপ তাদের। শ্রীমঙ্গল পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণার পর থেকে এই প্রথম এইভাবে ব্যাপক উপস্থিতি দেখলাম আমি পর্যটকদের। এই সরকার এবং আগামী সরকার এই সিলেটকে পৃথিবীর বুকে একটা পর্যটন এরিয়া হিসাবে, পর্যটন শিল্প হিসাবে গড়ে তুলবে। এদিকে পর্যটকদের নিরাপত্তায় ছিল কঠোর ব্যবস্থা, আর জেলার পর্যটন শিল্পে বিকাশে উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারে, তাদের আনন্দ উপভোগ করতে পারে, সেই জন্য আমরা আমাদের টুরিস্ট পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটকের ব্যবস্থাপনা, সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আমরা সংশ্লিষ্ট সকল মহলের সাথে কথা বলেছি, তাদেরকে আমরা চিঠিও দিয়েছি এবং তারা তাদের যথাযথ ব্যবস্থা নিয়েছেন। পর্যটন ব্যবসায়ীদের তথ্য মতে ঈদের 10 দিনের ছুটিতে মৌলভীবাজারে 1 লাখের বেশি পর্যটক এসেছেন। সময় সংবাদ, মৌলভীবাজার। এদিকে ঈদের ছুটি শেষ হলেও রেশ কাটেনি ভ্রমণ পিপাসুদের। বিভিন্ন পর্যটন স্পটে এখনও তাদের উপস্থিতি। আরও তথ্য জানাতে এই মুহূর্তে সিলেটের ওসমানী শিশু উদ্যানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের বঙ্গবীর ওসমানী শিশু উদ্যানে, এবং এই যে ঈদের আনন্দ, এই ঈদের আনন্দ কিন্তু গেল কয়েকদিন ধরে, যে কয়েকদিন আসলে ছুটি ছিল, সেই ছুটির সময়টাতে পরিবার পরিজন নিয়ে সকলেই আসলে ঘুরে বেরিয়েছেন। এমন শিশু উদ্যান, পাশাপাশি সিলেটের পর্যটন স্পট যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোতে আপনারা জানেন যে আজকে ঈদের পর প্রথম কর্মদিবস, অর্থাৎ ছুটি শেষ হয়েছে, অনেকেই ফিরে গিয়েছেন তাদের কর্মস্থলে। পরিবার পরিজন নিয়ে যারা ঘুরতে এসেছিলেন সিলেটে, তারা চলে গিয়েছেন, কিন্তু সিলেটের আশপাশের যেসব বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এখনো এই আনন্দ ঘন পরিবেশ উদযাপন করছেন তাদের যে সন্তানাদি এবং পরিবার পরিজনকে নিয়ে। এখনো কিছু শিশু পার্ক এবং পর্যটন স্পট যেগুলো রয়েছে, ভোলাগঞ্জ, সাদা পাথর, আমাদের সিলেটের যে জাফলং এলাকাটি রয়েছে, জাফলং, পাশাপাশি এখানে লালাখাল, রাতারগুল, এই পর্যটন স্পটগুলোর বাইরেও কিন্তু এমন শিশু পার্কগুলোতে বাচ্চাদের নিয়ে আসছেন স্থানীয় যারা রয়েছেন। তো এই যে সময়টা, এই সময়টা অর্থাৎ দুপুরবেলা, এখানে এই মুহূর্তে কিছুটা ভিড় কম আমরা লক্ষ্য করছি, তবে সকাল থেকে দুপুর পর্যন্ত ভিড় লেগেই আছে, এবং বিকেলের দিকে আবার এই শিশুদের যে পার্কগুলো, এই পার্কগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থী যারা রয়েছেন, যারা আসছেন, তাদের ভিড়টা লক্ষণীয়। তবে এখানকার যারা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে এই যে টিকিট সংগ্রহ শুরু হয় সকাল 10টা থেকে, এবং দুপুর নাগাদ কিছুটা কম থাকলেও কিন্তু আবার বিকেলে এই টিকিট সংগ্রহের লাইনটা কিন্তু বাড়ে। এই যে পর্যটন স্পটগুলো, শিশু পার্ক ছাড়াও যেসব পর্যটন স্পটগুলোতে মানুষজন ঘুরে বেড়াচ্ছেন, তারা কিন্তু যারা বাইরে থেকে এসেছেন তারা হোটেল বুকিং করেছিলেন। এই হোটেলগুলোতে কিন্তু আমরা গেল প্রায় কয়েকদিন ধরে আমরা দেখেছি এই যে বাইরে থেকে পর্যটক যারা আসছেন তাদের কিন্তু হোটেলের যে ব্যবসাটি রয়েছে, পর্যটন ব্যবসা, সেই পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের বেশ জমজমাট একটি দিন কেটেছে। এই মুহূর্তে আবারও তারা নতুন করে সামনের দিনগুলোর জন্য তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সাজিয়ে নেবেন। পরবর্তী আবার যখন কোনো উৎসব হবে, সেই উৎসবগুলোর জন্য এই প্রস্তুতি থাকবে। তবে এই যে শিশু পার্কগুলোতে আমরা দেখছি টিকিটের মূল্য নিয়েও এবার কিন্তু তেমন একটা অসন্তোষ ছিল না মানুষের মধ্যে। এই মুহূর্তে যারা টিকিট সংগ্রহ করছেন তারাও তেমন কোনো অভিযোগ করছেন না, যেহেতু আসলে এটি ঈদুল আজহা। ঈদুল আজহাতে কিছুটা উপস্থিতি কম থাকলেও ঈদুল ফিতর এবং অন্যান্য যেসব পূজা পার্বণ হয় তখন কিন্তু এই শিশু পার্কগুলোতে মানুষের উপস্থিতি থাকে। বেশ কিছু রাইড রয়েছে এখানে, এই রাইডগুলোতে কিন্তু যত সকাল এবং বিকেল বেলা কিন্তু এই রাইডগুলোতে শিশুদের উপস্থিতি বাড়ে। তো যাই হোক, এখানে আসলে যারা আসছেন, যেসব শিশুরা আসছে তারা অনেক আনন্দ করছে, এবং ঈদের উদযাপন কিন্তু শিশুদের আনন্দকে ঘিরেই আসলে জমে উঠেছে। এই ছিল আসলে সিলেটের ওসমানী যে শিশু উদ্যান, সেই শিশু উদ্যান থেকে আমার কাছে সর্বশেষ। সিলেট থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। বিভাগীয় সময় আরও থাকছে। হাওর নদী বিলের মাছে ভরা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বাজার, ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম। আষাঢ়ের শুরুতে সরবরাহ কমলেও দাম বাড়েনি। তীব্র গরমে জামালপুরে বেড়েছে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা। সদর হাসপাতালে শয্যা সংকটে চিকিৎসা চলছে মেঝেতেও। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসা সংশ্লিষ্টদের। পুষ্টিকর খাবার গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকের। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট।
অধিক তাপমাত্রা ও আর্দ্রতায় বাড়ছে রোগবালাইয়ে আক্রান্তের সংখ্যা। বাড়িতে চিকিৎসার সঙ্গে হাসপাতালেও ভর্তি হচ্ছেন অসংখ্য রোগী। জ্বর, সর্দি কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে জামালপুরের 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কয়েক গুণ বেড়েছে। আক্রান্তদের বেশিরভাগ শিশু। শয্যা সংকটে চিকিৎসা চলছে মেঝেতেও। অতিরিক্ত ঠান্ডা থেকে, গরম থেকে, নিউমোনিয়া পর আমাকে হসপিটালে ভর্তি দিচ্ছে। গরমের কারণে আজ 4 দিন যাবত অসুস্থ, জ্বর, ঠান্ডা, কাশি। হাসপাতালে আসেও দেখি অনেক লোকজন গরমে অতিষ্ঠ। অতিরিক্ত গরমের কারণে এরকম হয়ে গেছে নিউমোনিয়া। কয়েকদিন ধরে জ্বর, হাসপাতালে ভর্তি করাইছি, ডাক্তার প্রাথমিকভাবে দেখে গেছে। চিকিৎসকরা জানান হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম অবস্থা সেবা সংশ্লিষ্টদের। পুষ্টিকর খাবার গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের। যে বাচ্চাগুলো 6 মাসের বেশি তাদেরকে মাঝে মাঝে গা মোছাইয়ে দেওয়া, তারপর হইতেছে বুকের দুধের পাশাপাশি অন্যান্য পারিবারিক খাবারের পাশাপাশি একটু পানি অথবা তরল খাবারটা একটু বেশি বেশি দিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পানি। জামালপুর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 600 রোগী। সময় সংবাদ, জামালপুর। অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে হবিগঞ্জ সদর হাসপাতালে। রোগীদের অভিযোগ, আবর্জনার দুর্গন্ধ ভবনের ভেতরে থাকা কষ্টসাধ্য হয়ে পড়ে। গত 1 মাস ধরে সৃষ্টি হয়েছে পানির তীব্র সংকট। রাশেদ আহমেদ খানের পাঠানো তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। যত্রতত্র আবর্জনা, শয্যা সংকটে নোংরা মেঝেতে স্থান হয়েছে রোগীদের। রোগীরা জানান, হবিগঞ্জ সদর হাসপাতালে আবর্জনার দুর্গন্ধে ভবনের ভেতরে থাকা কষ্টসাধ্য হয়ে পড়ে। গত 1 মাস ধরে সৃষ্টি হয়েছে পানির তীব্র সংকট। এ কারণে শৌচাগারগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া ঘন ঘন লোডশেডিংয়ে গরমে অতিষ্ঠ সবাই। জেনারেটর থাকলেও তা ব্যবহার হচ্ছে শুধুমাত্র অফিসের কর্মকর্তাদের জন্য। অত্যন্ত মানবিক পানির ব্যবস্থা নেই, যে নোংরা যে অবস্থান, আর ওয়াশরুমের তো কোনো ব্যবস্থা বলতে গেলেই নাই। এক বেলা পানি দে, আমরা এই পানি ফুসে না, বাথরুম ময়লা হয়ে থাকে, যাওন জানা। জেনারেটর থাকে কিনা জানি না, জেনারেটর চালায় না। বিষ খাওয়া রুগীটা এখানে ফালানো, একটা মানুষ প্রয়োজন মনে করে না যে এই রুগীটাকে চিকিৎসা দেওয়া দরকার এবং ওয়াশ করার প্রয়োজন। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের গতানুগতিক আশ্বাস, আউটসোর্সিং এর জনবল বাড়াতে পারলে হাসপাতাল আরও পরিচ্ছন্ন করা যাবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। যদি আউটসোর্সিং আরও কিছু পরিচ্ছন্নতা আমরা ঢুকাতে পারি, আমরা তো হাসপাতালটাকে আরও একটা ভালো অবস্থায় নিয়ে যেতে পারবো। পানি এবং জেনারেটরের জন্য আলাদা লোক আছে, রোস্টার আছে। যদি কারো দায়িত্ব অবহেলা থাকে আমরা সেটা দেখব। 2018 সালে হবিগঞ্জ সদর হাসপাতালকে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করা হয়। সময় সংবাদ, হবিগঞ্জ। হবিগঞ্জে হাওরে দেশীয় মাছের সরবরাহ কিছুটা কমলেও দাম সহনীয় পর্যায়ে। জেলার বিভিন্ন হাওর ও নদী বিল থেকে মাছ নিয়ে স্থানীয়রা আসেন শায়েস্তানগর বাজারে। ভোর থেকেই ক্রেতারা ভিড় করেন এখানে। এদিকে বাজারের অবকাঠামোগত উন্নয়ন করা হলে বেচাকেনা আরও বাড়বে বলে মনে করেন বাজার কমিটির নেতারা। হাকডাকে সরগরম হবিগঞ্জের শায়েস্তানগর মাছের বাজার। জেলায় দেশীয় মাছের সবচেয়ে বেশি বেচাকেনা হয় এই বাজারই। মাছের সরবরাহ কমলেও দাম ক্রেতাদের নাগালি বলে জানান বিক্রেতারা। তরতাজা মাছ কিনতে ভোর থেকেই বাজারে ভিড় করেন অনেকে। এখানের মাছ গুণমানও ভালো আর সব দিক দিয়ে সস্তা আছে। এখানে মাছ না আমরা কাছে বেশি, সব ধরনের মাছের আমদানি এখানে পাওয়া যায়। এদিকে অবকাঠামোগত উন্নয়ন হলে বেচাকেনা আরও বাড়বে বলে জানায় বাজার কমিটি। আমদানি আছে কিন্তু পাইকারের শান্তি পানা, সরকারের কোনো অনুদান নাই, বাজারে যানজট আছে কিন্তু পেক্কাদা সর্বদিকে লাগাই। এই অবস্থানে আছি আমরা, উপরে ছাউনি পর্যন্ত নাই। শায়েস্তানগর বাজারে খুচরা ও পাইকারি মিলিয়ে প্রতিদিন 30 লাখ টাকার মাছ বিক্রি হয়। সময় সংবাদ, হবিগঞ্জ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দশকের পর দশকেও হচ্ছে না নিষ্পত্তি। মামলা জটে ময়মনসিংহ বিভাগের চার্লস জেলার আদালতেই চরম ভোগান্তি। নিঃস্ব অনেক বিচারপ্রার্থী। সরকার পতনের পর গতি বাড়ার দাবি কৌঁসুলিদের। চামড়ার বাজারে হাহাকার। সরকার নির্ধারিত দামের ধারে কাছেও হচ্ছে না বিক্রি। চরম অসন্তোষ ব্যবসায়ীদের। ট্যানারি মালিকদের বিরুদ্ধে কারসাজির অভিযোগ। এবং সিলেটের চাহিদা অনুযায়ী মিলছে না ট্রেনের টিকিট। আসন না পেয়ে দাঁড়িয়ে যাচ্ছেন অনেক যাত্রী। বগির সংখ্যা বাড়ানোর দাবি। সংকট সমাধানের চেষ্টায় কর্তৃপক্ষ।
এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।